এত ঝামেলার মধ্যে সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এটি আরো একটা ঝামেলা তৈরি করবে কিনা, আরো একটা মাথা ব্যথার কারণ হবে কিনা, যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন কিনা, যে শেখ হাসিনার দেশে ফেরা সরকারের জন্য কোন রকমের ঝামেলা তৈরি করবে নাকি সরকারের শুধুমাত্র সুনাম তৈরি করবে। যদি দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ যেহেতু আমাদের শিরোনাম, তবু আমরা এখানে সংবাদ বিশ্লেষণের সঙ্গে সঙ্গে আমরা কিছু প্রশ্নও রাখতে পারবো, যেহেতু আহ, সকল সংবাদের সঙ্গে সেগুলোর উত্তর আমাদের জানা নেই। যেমন এখন আমাদের মূলধারার মিডিয়াগুলোতেও যেমন আসছে, তার চেয়ে বেশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আসছে যে কথাটি, যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন কিনা। যদি প্রশ্নটা করা হয়, ধরুন আপনারাই প্রশ্নটা করছেন, যে আমাকে প্রশ্নটা করছেন যে শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরছেন, আমার উত্তর হচ্ছে আমরা জানি না। আপনি আবার যদি প্রশ্ন করেন শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরছেন না, আমি সেটাও উত্তর বলবো যে আমরা জানি না। তাহলে আপনি তো প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনি কি জানেন যে আপনি আমাদের সামনে কথা বলতে এসেছেন। আমি এইটুকু জানি যে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরাটা, সেটা বন্দি অবস্থায় হোক আর এসে বন্দি হওয়া হোক, এটি শুধুমাত্র শেখ হাসিনার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না, এটি আওয়ামী লীগের একক সিদ্ধান্তের উপরও নির্ভর করে না। এটি নির্ভর করে অসংখ্য আহ, প্রভাবক যারা আছেন আমাদের দেশে এবং রাজনীতিতে, তাদের উপরে, দেশের ভেতরের এবং দেশের বাইরের। আছে বিএনপি, আছে বিএনপির সরকার, আছে জামাত, এনসিপি, তাদের উপরও যেমন নির্ভর করে, একই সঙ্গে নির্ভর করে সেনাবাহিনীর উপরে, একই সঙ্গে নির্ভর করে আমলাতন্ত্রের উপরে, একই সঙ্গে নির্ভর করে বিশেষ করে ভারত, এবং সবচাইতে বেশি নির্ভর করে আমেরিকান দূতাবাসের উপরে। তো উম, দেখা যাক সবগুলো তাদের এই যে সমস্ত ফ্যাক্টরগুলোর কথা আমি বললাম, এই ফ্যাক্টরগুলো আসলে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত দেয়, কোন বিষয়ে একমত হয়, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত আসার পথ তৈরি করে দেয় অথবা না দেয়, এর উপরে নির্ভর করে। এখন আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা ধরুন দেশে এলেন, অবভিয়াসলি তাকে প্রথমেই বন্দি অবস্থায় থাকতে হবে। বন্দি অবস্থায় থাকতে গেলে একজন বন্দির সার্বিক নিরাপত্তা সবকিছু নির্ভর করবে সরকারের উপরে। দেশের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং মানবাধিকারের সকল ধারা অনুযায়ী সরকার বন্দি শেখ হাসিনাকে সব ধরনের নিরাপত্তা দিতে বাধ্য, এবং সেই নিরাপত্তা হতে হবে নিরঙ্কুশ, এবং সেই নিরাপত্তা হতে হবে নিশ্ছিদ্র। নিশ্ছিদ্র কেন বলছি? আমরা বলছি যে জেলখানার ভিতরে, যেহেতু আমরা হত্যাকাণ্ডের ঘটনাটা জানি যে 1975 সালেই দেশের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। জেলখানার ভিতরে এরকমও তো হতে পারে যে দুই দল কয়েদির মধ্যে সংঘর্ষ বেঁধে তারা শেষ পর্যন্ত এই সংঘর্ষটা পরিকল্পিত হতে পারে। এই পরিকল্পিত সংঘর্ষ নিয়ে তারা গিয়ে শেষ পর্যন্ত গিয়ে বন্দি শেখ হাসিনা যে সেলে থাকবেন বা যে অংশে থাকবেন, সেখানে গিয়েও তারা আক্রমণ করতে পারে, এবং সেখানে শেখ হাসিনাকে শারীরিকভাবে নিহত করার যদি চেষ্টা করেও থাকে, হয়তো আহত করবে কমপক্ষে। এটি একটা ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়, যদি তাকে জেলখানা ছাড়া
অন্য কোনো জায়গায়, অন্য কোনো বাড়িতে যেখানে গৃহবন্দী আকারে রাখার যদি কোনো কথা বলা হয়, তাহলে সেখানে যে মব সৃষ্টি করে যারা শেখ হাসিনাকে প্রচন্ডভাবে ঘৃণা করে এবং শেখ হাসিনা দেশে ফিরলে বা শেখ হাসিনা রাজনীতিতে ফিরলে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হবে, নিজেদের আহ, অবস্থান নড়বড়ে হবে, অথবা নিজেদের যে আহ, ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটবে। এই সমস্ত কারণেও তারা মব তৈরি করতে পারে যদি অন্য কোনো ইয়েতে থাকে। কতজন পুলিশ থাকতে পারে একটা গৃহবন্দীকে আহ, তার সার্বিক দেখাশোনার জন্য বা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য? হ্যাঁ, আপনি বলতেই পারেন যে সিসিটিভি ফুটেজ থাকবে, নিশ্চিদ্রভাবে থাকবে। তো সিসিটিভি ফুটেজ তো ঘটনার ঘটে যাওয়ার সময়ে কোনো কাজ দিবে না, ঘটনা ঘটার পরে। তারপরে হয়তো সিসিটিভি ফুটেজ দেখে জানা যাবে কে করলো, কারা করলো, কারা, এবং তারপরে থাকে হচ্ছে যে পেছনে কারা ছিল। তো এটি গেল হলো শেখ হাসিনার নিরাপত্তাটা নিয়ে। তিনি দেশে ফিরলে আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু ট্রাইব্যুনালের মামলা চলছে, ট্রাইব্যুনালের মামলায় একটা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, হয়তো সেটির আপিল হবে, মামলাটা চলবে। এই মামলা চলাকালীন সময়ে তাকে বন্দি দশায় থাকতে হবে। তাহলে সেই বন্দি দশায় থাকা শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা নিয়ে আমাদের সাধারণভাবেই আমাদের মনে যে ধরনের উম, আশঙ্কা বলতে পারেন, আমাদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনা ঘটার, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার যে আশঙ্কা থাকতেই পারে, সেগুলোর কথা আমরা বলছি। নিরাপত্তা বিশ্লেষকরা আরো অনেক বেশি ভাবে বলতে পারবেন। তো তাদের কাছে আমরা বরং এখান থেকে প্রশ্নটাই রেখে যাই যে দেশের নিরাপত্তা বিশ্লেষকরা কি ভাবছেন, সরকার কি ভাবছেন, যে তারা শেখ হাসিনাকে বন্দি রাখা অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যাবে, কিভাবে করা হবে, এই প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি। পরবর্তী প্রসঙ্গটা সেটি হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরা সরকারের জন্য এটি কি আহ, কোন রকমের আহ, ঝামেলা তৈরি করবে নাকি সরকারের শুধুমাত্র সুনাম তৈরি করবে? সরকার দাবি করছেন যে তারা তাকে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি বাংলাদেশের আছে সেই বন্দি বিনিময় চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করুক, বন্দি হিসেবে প্রত্যর্পণ করুক। এই কথাটা আমরা সব সময় শুনে আসছি। এটি ইউনূস সাহেব যতদিন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছেন ততদিন তিনি এটি বলেছেন এবং তার লোকেরা এই কথা বলেছেন। আর যখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির বিভিন্ন মুখপত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবসময় এই কথা বলেছেন। এবং বিএনপির তথ্য উপদেষ্টা যিনি ব্রিফ করেন নিয়মিতভাবে, সরকারের তথ্য উপদেষ্টা, তিনিও প্রায় প্রত্যেক ব্রিফিংয়েই এই প্রসঙ্গ উঠবেই যেহেতু, আর তিনি বলেন যে আমরা চাই বন্দি বিনিময় চুক্তির আওতাতে শেখ হাসিনা বাংলাদেশে তাকে প্রত্যর্পণ করা হোক বাংলাদেশ সরকারের হাতে। এখন বাস্তবতাটা কি বলে? বাস্তবতাটা হচ্ছে যে বিএনপির জন্য বা একটা নতুন সরকার হিসেবে 6 মাস পেরোলো, অসংখ্য সমস্যার মধ্যে এই সরকার হাবুডুবু খাচ্ছে। সবসময় সরকার, যে কোনো সরকার, নতুন সরকার ক্ষমতায় এলেই, ক্ষমতায় বসেই বলে যায়, সব সময় সব সরকার বলেছে, নতুন ক্ষমতায় বসলেই তারা বলে যে এই সমস্যাগুলা আগের সরকার দেশটাকে নিঃস্ব, শূন্য, ফাঁপা এবং ধ্বংস করে গেছে। এটি সব সময় শুনি আমরা। এটি এরশাদও বলেছেন ক্ষমতা দখল করে। এটি পরবর্তীতে যখন গণতন্ত্রের সঙ্গে 90-এর পরে যখন 91 নির্বাচনে খালেদা জিয়া সরকার বসলেন তখন তিনি বলেছেন যে এরশাদ সব ধ্বংস করে দিয়ে গেছে। পরবর্তীতে 96 সালে আবার যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসলেন তখন তারা বললেন যে আগে সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে। তার পরবর্তীতে যে আবারও বিএনপি জামাত সরকার এলো, তারাও বলেছে যে শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। আবার 1/11-এর পরবর্তী যে নির্বাচনটা 2008-এ হলো সেই নির্বাচনের পরেও ক্ষমতাসীন হয়েও শেখ হাসিনা বলেছেন
যে আগের বিএনপি জামাত সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। তো এটি আমরা একটা প্রচলিত রাজনৈতিক বুলি হিসাবে আমরা ধরে নিয়েছি, যদিও সত্যতা কিছু না কিছু থাকেই। তবে আমরা বিএনপি সরকারকে আমরা যেহেতু বলি যে এটি হচ্ছে 6 মাসের সরকার, এটি আমরা দাবি করছি, কিন্তু 6 মাসের সরকার হলেও 18 মাস তারা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার, বাংলাদেশের অর্থনীতি অবস্থা এবং আন্তর্জাতিক পরিস্থিতি এগুলোকে পর্যবেক্ষণ করার এবং সেগুলো থেকে প্ল্যানিং তৈরি করার যথেষ্ট সময় পেয়েছে। শেখ হাসিনা চলে গেছেন 5ই আগস্ট 2024 সালে। পরবর্তী 1.5 বছর কার্যত সবাই ধরে নিয়েছিল যে ভোট যেহেতু হয়নি, ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি নিজেও সেটা জানতো। জানতো বলেই তাদের প্রতি দায়িত্বটা কিন্তু খুব একটা কম পড়ে না। দায়িত্বটা পড়ে এই কারণে যে তারা জানতেন যে তারা ক্ষমতায় আসছেন এবং সেই ক্ষমতায় এলে আসার জন্যে যে সমস্ত হোমওয়ার্ক করা, শুধু রাজনৈতিকভাবে নির্বাচনে জেতাটা নয়, ক্ষমতার জন্য ক্ষমতায় বসার পরে কি কিভাবে তারা কাজ করবেন সেই নিয়ে একটা হোমওয়ার্ক থাকার কথা তাদের। সংকটগুলোকে মোকাবেলা করার জন্য কি কি করবেন সে বিষয়ে হোমওয়ার্ক থাকার কথা, কিন্তু আমরা আচরণে সেটা পাচ্ছি না। যদিও দেশে ফেরার সঙ্গে সঙ্গেই মার্টিন লুথার কিংয়ের বক্তব্যের প্রসঙ্গটা, মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্যের প্রসঙ্গ টেনে নিয়ে তারেক রহমান বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং বলতেন যে আই হ্যাভ এ ড্রিম, তার সেই বিখ্যাত ভাষণ। আর তারেক রহমান বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেটা নিশ্চয়ই উই হ্যাভ এ প্ল্যানে পরিণত হওয়ার কথা, কারণ তিনি এককভাবে তো কাজ করবেন না, এককভাবে কেউ কোনো কাজ করতে পারে না, সব কাজ করতে পারে না। তাহলে আপনি বিএনপিকে আসলে পুরোপুরিভাবে, বিএনপি সরকারকে আমরা মাত্র 6 মাসের সরকার বলে পার পেতে আমরা দিতে ইচ্ছুক না, যুক্তি সেটাই বলে। কিন্তু তবুও অসংখ্য আহ, পরিস্থিতিগত কারণে বিএনপি সরকার হাবুডুবু খাচ্ছে, বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারছে না, আহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, বেকারত্ব বেড়ে চলেছে, বেকারদের চাকরি দেওয়ার কোনো জায়গা নেই। মানুষ সবকিছু অ্যাভয়েড করে চলে যেতে পারে, সাধারণ মানুষ কিন্তু বলতে পারে যে রাজনীতিতে কি হচ্ছে, খালেদা জিয়াকে আরো সময়, তারেক রহমানকে আরো সময় দাও বা এইরকম কথাগুলো বলতে পারে, কিন্তু তার পেট তো সেই কথাকে সায় দেবে না, তার পেটের ক্ষুধা সেই কথাকে সায় দেবে না। এবং বিদ্যুৎ যদি না থাকে, বিদ্যুতের অভাবে যদি কলকারখানার লে অফ ঘোষণা হয়, তাহলে বেকার লোকের সংখ্যা আরো বাড়বে, এটি সরাসরিভাবে তার পেটের উপরে আঘাত করবে। তাই শেষ পর্যন্ত সব রাজনীতি শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয় সাধারণ মানুষের পেটের ক্ষুধা নিয়ে। মানুষ যদি নিজে এবং তার সন্তানদের নিয়ে 3 বেলা খেতে পায়, যথেষ্ট পরিমাণ পুষ্টি আমাদের দেশের মানুষ কখনোই পায়নি, আমরা যথেষ্ট পরিমাণ পুষ্টি এখনই পাবে সেটাও আমরা আশা করি না, কিন্তু একই সঙ্গে এই কথাটা মানতেই হবে যে পুষ্টিটা গুণ বাড়াটা তো থাকুক, আর সেই সঙ্গে ন্যূনতম যে খাবার, পেট ভরা, পরের দিনের কাজ করতে যাওয়ার শক্তি অর্জন করা, এইটুকু তো তার থাকতে হবে। তো সেই নিশ্চয়তা, তার প্ল্যান, তারেক রহমান বলছেন বটে, কিন্তু তার প্ল্যান অনুযায়ী এখনো পর্যন্ত সেই নিশ্চয়তার কোনো চিহ্ন বা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। খুব ভালো একটা কাজ হয়েছে যে কৃষকদের এই যে 10 বছরের কৃষি ঋণ সুদ সমেত মাফ করে দেওয়া, এটি খুবই জনমুখী এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের যে আহ, মূল মেরুদণ্ড কৃষি, এই কৃষির জন্য খুব বেশি সহায়ক একটা পদক্ষেপ। সেটিকে আমরা প্রথম দিন থেকেই স্বাগত জানিয়েছি, এখনো চাই যে এটি ভালোভাবে চলুক। সেই সঙ্গে চাই যে কৃষক একই সঙ্গে তার সেচ, তার সার, তার বীজ, তার কীটনাশক এগুলো যেন ন্যায্য মূল্যে কিনতে পারে, তার সরবরাহ যেন অব্যাহত থাকে, এটি আমরা চাই। আচ্ছা,
এখন আমরা আগের প্রসঙ্গে ফিরে আসি যে এত ঝামেলার মধ্যে সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটি আরো একটা ঝামেলা তৈরি করবে কিনা, আরো একটা মাথা ব্যথার কারণ হবে কিনা। যদি মাথা ব্যথার কারণ হয়ে থাকে তাহলে সরকার তো এইভাবে ঝুলিয়েই রাখবে, এটাই স্বাভাবিক, এবং বারবার ভারতকে দোষ দিতে থাকবে, নিজের কোনো দায়িত্ব তাকে বহন করতে হবে না। তো উম, যদি ঝামেলা এত বড় হয়ে থাকে, তো ঝামেলা তো অত বড় না হলেও নিশ্চিতভাবেই অনেক কিছুই ঘটবে। খুব বেশি বড় আন্দোলন আওয়ামী লীগ করতে পারবে এটি আমি মনে করি না। এবং শেখ হাসিনা দেশে ফিরলেই যে কোটি কোটি মানুষ পথে নেমে যাবেন, সেটাও এই মুহূর্তে সেই পরিস্থিতি নাই। কিন্তু সবসময়ই একটি, যেমন বললাম যে শেখ হাসিনা বন্দি শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার ঝামেলাটা যেমন সরকারকে পোয়াতে হবে, একই সঙ্গে তাকে খুব বেশি সতর্ক থাকতে হবে যে আহ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ, তার যারা সমর্থক, তাদের যারা ভোটার, তারা কি আচরণ করছে, কি আচরণ করবে, কোন বক্তব্য রাখবে, এগুলো নিয়েও তাকে একটা বাড়তি সতর্কতা দিতে হবে। তো এটি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এবং সবকিছু মিলিয়েই সরকারের জন্য কিছুটা বাড়তি ঝামেলার তৈরি করবেই। তো সেই ঝামেলা মোকাবেলা করার জন্য কোনো প্ল্যান সরকারের আছে কিনা সেটি আমরা জানি না। সেই যেহেতু জানি না, তাই আমরা আগাম কোনো সতর্কতা কথা আমরা বলতেও পারি না। আহ, সেই প্ল্যান যথেষ্ট কিনা সেটাও আমরা বলতে পারি না। তবে আমরা যে জিনিসটা সবসময় চাই, এটি শুধু শেখ হাসিনা বলে নয়, সারা দেশে, শুধু শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে নয়, যারা আগে থেকেও আজ পর্যন্ত মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক লুট করেছে, যার উপার্জনের সঙ্গে তার জীবনযাপনের কোনো সঙ্গতি নেই, এত টাকা সে কোত্থেকে পেল, এই সবগুলোর বিচার শেখ হাসিনার আহ, যাওয়ার আগে, শেখ হাসিনার আমলে, তার আগের আমলে এবং শেখ হাসিনা যাওয়ার পর থেকেও যে সুইস ব্যাংকে টাকার পরিমাণটা এত বেড়ে যাচ্ছে বাংলাদেশিদের, এই সব কিছু খুঁজে বের করে আমরা চাই যে সবার জন্য শাস্তি নিশ্চিত করা হোক, যাতে বাংলাদেশের মানুষ যা উপার্জন করবে, যা যে সম্পদটা তৈরি করবে, যে সম্পদটা তৈরি হয় মূলত তো তিনটা জায়গা থেকে আমাদের দেশে। একটি হলো কৃষি খাত থেকে, একটি হলো গার্মেন্টস খাত থেকে, আর একটি হলো বিদেশে কর্মরত শ্রমিকদের মাধ্যমে। তো এই কষ্টার্জিত প্রতিটা টাকা বা ডলারের পিছনে অসংখ্য ঘাম, শ্রম এবং কান্না জড়িয়ে আছে। তো এই ঘাম, শ্রম, কান্নার ফসল এই ডলার বা এই বৈদেশিক মুদ্রা অথবা আমাদের জাতীয় সম্পদ, সেগুলো চুরি করে নিয়ে চলে যাবে কিছু মানুষ, এবং তা সরকারের উপর মহলের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং প্রত্যক্ষ উম, যে সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব নয়। এটি বোঝার জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না। তো যারা এই সমস্ত কাজ করেছে এবং যারা নেপথ্যে সহায়ক ভূমিকা পালন করেছে, তাদের সকলের শাস্তি যদি নিশ্চিত করা না যায়, তাহলে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখা কঠিন মনে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।